প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? তো আজকে আমরা একাডেমিক ক্লাস করব। একাডেমিক ক্লাসের হচ্ছে প্রথম অধ্যায় উদ্ভিদ বিজ্ঞানের, সেটা হচ্ছে কোষ ও এর গঠন। তো তোমরা যারা ক্লাসে অলরেডি চলে আসছো তাদেরকে অবশ্যই শুভেচ্ছা। আর যে সকল ফ্রেন্ডরা এখনো এসে পারে নাই তাদেরকে আমাদের ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে দাও, যাতে তারা ক্লাস করতে পারে। আমরা কিছু সময় ওয়েট করতেছি, ঠিক আছে? মিনিট আচ্ছা, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাকে কনফার্ম করো। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাকে একটু কনফার্ম করো সবাই। ভালো দেখা যাচ্ছে কিনা আর সাউন্ড শোনা যাচ্ছে কিনা এটা আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে কিনা অর্থে আমাকে একটু জানাও, দেখা যাচ্ছে কিনা, ভালো ওকে, অল ক্লিয়ার। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ ও এর গঠন। তো এখান থেকে আসলে প্রথম দিকে ওইভাবে খুব একটা কোশ্চেন আসে না একাডেমিকের জন্য। একাডেমিকের জন্য প্রথমে এখান থেকে যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোষ কাকে বলে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, একটু লিখে নাও, কোষ কাকে বলে। এটা মাঝে মাঝে দিয়ে থাকে, খুব একটা যে বেশি ইম্পর্টেন্ট তা কিন্তু না, ঠিক আছে? তারপরেও তুমি একটা চ্যাপ্টার শুরু করতে চাচ্ছ যার নাম কোষ, বা তুমি বায়োলজি শুরু করতে যাচ্ছ কিন্তু কোষের সংজ্ঞা তুমি পারো না, এটা একটা লজ্জাকর ব্যাপার। সো কোষের সংজ্ঞাটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? তো কোষের সংজ্ঞা হচ্ছে, একটু খেয়াল করো, যে সাপোজ তুমি যে বিল্ডিংয়ে আছো সেই বিল্ডিংটা কিন্তু ইটের দ্বারা তৈরি, তাই না? তাহলে পুরো টোটাল বড় যে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের ছোট্ট একটা অংশ কি ইট। ঠিক তেমন সেটা উদ্ভিদ হোক অথবা প্রাণী হোক, যাই হোক না কেন, তারও একটা ক্ষুদ্রতম কি রয়েছে, একক রয়েছে, ঠিক আছে? তাহলে উদ্ভিদ বা প্রাণীর ক্ষুদ্রতম বা গঠন, তাহলে এটা যা দ্বারা গঠন হয় এবং এটা যা দ্বারা কাজ করে, ঠিক আছে, গঠন ও কাজের একককে আমরা বলবো হচ্ছে কোষ। একককে আমরা বলবো হচ্ছে কোষ, ঠিক আছে? তাহলে আমাদের বায়োলজি তো দুইটা অংশে ভাগ করা, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো উদ্ভিদ দেহ বলতে পারো বা প্রাণী দেহ বলতে পারো।
এরা যে কাজ করে বা এরা যা দ্বারা গঠিত তার যে ক্ষুদ্রতম যে এককটা, সেই এককটাকে আমরা কি বলতেছি? কোষ। ঠিক আছে, এখন একটা কোষের যদি তুমি ছবি দেখতে চাও তাহলে এখানে একটা সুন্দর ছবি আছে। এই যে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এই যে একটা কোষ, হ্যাঁ এই কোষ, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। প্রাণী কোষটাও আমরা দেখব। তাহলে এইটা হচ্ছে উদ্ভিদের একটি ক্ষুদ্রতম গঠন ও কাজের একক, যার কারণে এটাকে আমরা কি বলতেছি? কোষ। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কিন্তু তুমি ভালো করে লিখে ফেলবা। ঠিক আছে, এখানে সংজ্ঞা একটা দেওয়া আছে, যারা আমি তোমাদের বইতেই দেখাই দিচ্ছি। সংজ্ঞা দেখো, এটা একটু লিখে ফেলবা যে কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। ঠিক আছে, তাহলে তুমি যদি এইটুকু যদি তুমি লেখো তাহলে মোটামুটি তুমি পারবা, 1 মার্ক পেয়ে যাবা। ওকে, এখন এই যে একটা কোষ আমরা আলোচনা করলাম, এই কোষটাকে ভাঙলে আমরা কি পাবো, এটা কিন্তু খুবই জরুরি। এই যে কোষ, এই কোষের ভিতরে আসলে কি আছে আমরা এখন সেটা ভালো করে জানবো। হ্যাঁ, তাহলে এটা খেয়াল করো, কোষ, তাহলে তুমি যদি একটা কোষকে যদি ভাঙো তাহলে প্রথমে 2টা অংশ পাবা। কয়টা অংশ পাবা? 2টা অংশ। একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম অর্থাৎ কোষ প্রাচীর বাদে বাকি যা আছে একটা কোষে, সেটাকে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম বলবো। এটুকু একটু মাথায় রাখো। এরপরে আসো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে যদি তুমি ভাঙো তাহলে 2টা অংশ পাবা। আমরা এটাকে 2টা অংশে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে জড়বস্তু, একটা হচ্ছে জড়বস্তু, আরেকটা হচ্ছে সজীব বস্তু। ঠিক আছে, আমরা তোমাদের বইয়ের সাথে, হাসান স্যারের বইয়ের সাথে এটা মিলবে না, তবে তুমি যদি একটা আদর্শ, যদি তুমি একটা কোষকে যদি এরকম করে যদি ভাঙো তাহলে মানে ব্যাপারটা এরকমই দাঁড়াবে। ঠিক আছে, এখন আসো, এটা সরাসরি তোমার মানে সিকিউতে আসবে না। সো যে হাসান স্যারের অনুযায়ী তোমাকে লিখতে হবে বা আজমল স্যারের অনুযায়ী লিখতে হবে বা অন্য কোনো স্যারের বই থেকে যে হুবহু তোমাকে জানতে হবে না। তুমি জাস্ট একদম নর্মাল যে ব্যাপারটা বা আসল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তোমাকে জানলেই চলবে। এখন আসো, এই যে কোষে যাবতীয় জড়বস্তু রয়েছে, কোষের যাবতীয় জড়বস্তুটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা। একটা হচ্ছে সঞ্চিত বস্তু, একটা হচ্ছে সঞ্চিত বস্তু, একটা হচ্ছে নিঃসৃত বস্তু, এটা হচ্ছে নিঃসৃত বস্তু, আরেকটা হচ্ছে বর্জ্য পদার্থ, আরেকটা হচ্ছে বর্জ্য পদার্থ। ওকে, এখন এই যে সঞ্চিত বস্তু, সঞ্চিত বস্তু কি কি রয়েছে? একটা হচ্ছে কার্বোহাইড্রেট, বা এটা একটা নাম হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট, প্রোটিন, আরেকটা হচ্ছে লিপিড। এখন এটা তুমি কিভাবে মনে রাখবা? এটা তুমি মনে রাখতে পারো সিপিএল দিয়ে।
ঠিক আছে, সিপিএল দিয়ে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। ঠিক আছে, তো এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। এরপরে আসো নিঃসৃত বস্তু। নিঃসৃত বস্তু কি কি রয়েছে? নিঃসৃত বস্তু হচ্ছে হরমোন, পিগমেন্ট, এনজাইম, আরেকটা হচ্ছে নেকটার। ঠিক আছে, সো কি কি রয়েছে? হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। এটা তুমি হাই পেন দিয়ে মনে রাখতে পারো, এটা তুমি হাই পেন দিয়ে মনে রাখতে পারো। এই যে হাই পেন দিয়ে মনে রাখতে পারো, HIPEN, হাই পেন দিয়ে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, আর বর্জ্য পদার্থ রয়েছে কিছু। বর্জ্য পদার্থ দেখো, এটা তো অবজেক্টিভের জন্য আসে। সো তুমি মানে কীরকম আসে যে দেখো নিচের কোনটি সঞ্চিত বস্তু বা নিচের কোনটি সঞ্চিত বস্তু নয়, বা নিচের কোনটি কোষের নিঃসৃত বস্তু বা নিচের কোনটি কোষের নিঃসৃত বস্তু নয়, বা নিচের কোনটি বর্জ্য পদার্থ বা নিচের কোনটি বর্জ্য পদার্থ নয়। সো তুমি যদি এই যে সিপিএল আর হাইপেন যদি তুমি মনে রাখতে পারো, তাহলে বর্জ্য পদার্থ কিন্তু তোমার আর কষ্ট করে মনে রাখার দরকার নাই। তারপরেও তুমি কিছু মনে রাখতে, তুমি লিখতে পারলা, তুমি লিখতে পারো যে ট্যানিন, তারপরে হচ্ছে রেজিন, ঠিক আছে, তারপরে আঠা, খনিজ পদার্থ। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তুমি মনে রাখতে হবে, বিশেষ করে অবজেক্টিভের জন্য। ঠিক আছে, ওকে। এখন আসো সজীব বস্তু। আমরা সজীব বস্তুতে আমরা ভাঙলে কি কি পাবো? তাহলে দেখো আমরা আরেকটু দেখি, প্রথম থেকে আরেকটু দেখি যে দেখো কোষ, কোষকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর বাদে বাকি যা আছে কোষের সেই অংশটাকে আমরা বলবো হচ্ছে কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা আবার দুইটা অংশে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে জড় বস্তু আর একটা হচ্ছে সজীব বস্তু। এখন এই যে জড় বস্তু রয়েছে, জড় বস্তুটাকে আমরা আবার তিনটা অংশে ভাগ করতেছি। কি কি? একটা হচ্ছে সঞ্চিত বস্তু, নিঃসৃত বস্তু আর বর্জ্য পদার্থ। সঞ্চিত বস্তু আমরা কি দিয়ে মনে রাখবো? সিপিএল দিয়ে মনে রাখবো, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নিঃসৃত বস্তু আমরা হাইপেন দিয়ে মনে রাখবো। এইচ ফর হচ্ছে হরমোন, পি ফর পিগমেন্ট, ই ফর এনজাইম আর এন ফর নেকটার। এই ছাড়া বাদ বাকি যা আছে সব কিছুকে আমরা কি বলবো? বর্জ্য পদার্থ। ঠিক আছে, আচ্ছা এখন আসো সজীব বস্তু। এখন আসো সজীব বস্তুটাকে আমরা কিভাবে কি করব? দেখো সজীব বস্তুকে আমরা আরেকটু নিচের দিকে নিয়ে গেলাম। সজীব বস্তুকে আমরা তিনটা অংশে ভাগ করি। সজীব বস্তুকে আমরা তিনটা অংশে ভাগ করি। একটা হচ্ছে কোষ ঝিল্লি, ঠিক আছে। কোষ ঝিল্লি বাদে যে তরল পদার্থ অংশটা রয়েছে তাকে আমরা বলতেছি হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। আর আরেকটা অংশ রয়েছে সেটা কিন্তু হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এখন এই যে সাইটোপ্লাজম রয়েছে, কোষঝিল্লি তো একটা পর্দা, সজীব পর্দা। এখন আসলে কোষ প্রাচীর আর কোষঝিল্লির মধ্যে মূল পার্থক্যটা কি? দুইটাই পর্দা। তো আমরা আস্তে আস্তে পড়বো যে কোষঝিল্লি আর কোষ প্রাচীরের মধ্যে আসলে পার্থক্যটা কি। জাস্ট আপাতত তোমাদের জানানোর জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোষ প্রাচীর হচ্ছে জড় পদার্থ বা জড় বস্তু, আর কোষ ঝিল্লি হচ্ছে সজীব বস্তু। কেন এটাকে জড় বস্তু বলতেছি, কেন এটাকে সজীব বস্তু বলতেছি, এটা আমরা পরে আলোচনা করব। ওকে, এখন আসো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের দুইটা অংশে ভাগ করতেছি। এর ভিতরে যে তরল পদার্থ রয়েছে সেই তরল পদার্থকে আমরা বলতেছি হচ্ছে সাইটোসল। ওকে, আর সাইটোসল ছাড়া এখানে কিছু অঙ্গাণু রয়েছে। অঙ্গাণু, এখানে কিছু অঙ্গাণু রয়েছে। সেই অঙ্গাণুগুলো আমাদের এখন মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমি তোমাদের সিস্টেমটা বলে দিচ্ছি কিভাবে মুখস্থ করতে হবে।
এই যে অঙ্গাণু, এখন অঙ্গাণুগুলো কিছু আছে প্যাকেট করা, খাবার কিনলে যেমন প্যাকেট করে দেয়, আর কিছু আছে প্যাকেটবিহীন, অর্থাৎ তোমার হাতে দিয়ে দিবে তুমি নিয়ে চলে আসবা, এরকম কিছু আছে প্যাকেটযুক্ত অর্থাৎ ঝিল্লিযুক্ত, আর কিছু আছে ঝিল্লিবিহীন। এখন আসো ঝিল্লিযুক্ত কি কি রয়েছে, ঝিল্লিযুক্ত কি কি রয়েছে এটা আমরা একটু দেখব। ঝিল্লিযুক্ত, হ্যাঁ, তাহলে ঝিল্লিযুক্তগুলো হচ্ছে, আমরা এটা মনে রাখবো এভাবে, সবাই একটু লিখে নাও, ভেরি গুড প্লে বাই লিও মেসি। ওকে, এখন এইগুলোর মানে কি? ভিতে হচ্ছে ভ্যাকুওল, ভিতে হচ্ছে ভ্যাকুওল বা কোষ গহ্বর, কোষ গহ্বর। জি ফর গলজি বস্তু, এটা একটু মনে রাখতে হবে আমাদের, জি ফর গলজি বস্তু, পি ফর paroxysm, P for paroxysm, L for lysosome, L for lysosome, M for mitochondria, আর E for endoplasmic reticulum, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে আমাদের এইগুলো একটু, এগুলো হচ্ছে আমাদের ঝিল্লিযুক্ত। হ্যাঁ, এটা যদি তুমি মনে রাখো, এখান থেকে মেডিকেলে কোশ্চেন আসে, এইচএসসির মানে অবজেক্টিভ পরীক্ষা এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে এর বাইরে কিন্তু আর ঝিল্লিযুক্ত কোনো অঙ্গাণু নাই। এখন কথা হচ্ছে কোশ্চেনটা কিভাবে আসে। কোশ্চেনটা, এটা অবশ্য আমাদের বিশেষ কোশ্চেনেও আসছিল যে ঝিল্লিযুক্ত অঙ্গাণু কোনটা, তো যাই হোক এটা বাদে, এটা আমি একটু সুবিধা পেয়েছিলাম পরীক্ষার সময়, যে শ্যামসুন্দর রাপ্তান, রোনালদো বেটার দ্যান মেসি। আচ্ছা ঠিক আছে, না আমি নিজেও হচ্ছে তোমার রোনালদোর সাপোর্টার, কিন্তু পড়ার জন্য জাস্ট এটা করতেই হবে, রোনালদো দিয়ে কোনো কিছু ইয়া করা যায় না আর কি। কাজী ফিরোজ, হ্যাঁ ভালো আছি, অনেকদিন তোমার সাথে দেখা হয় না, খুলনায় আসলে অবশ্যই একটু দেখা করবা ফিরোজ। ঠিক আছে, আর আমার যারা স্টুডেন্ট যারা ক্লাস করতেছো তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করবা, ঠিক আছে, যাতে তোমার বন্ধু বান্ধবরাও যাতে ক্লাসটা করতে পারে। হ্যাঁ দীপ্ত, আমি তো হ্যাঁ আমি জার্মানি অবশ্যই, এখন জার্মানি হইলেও আমার রোনালদো খুব ফেভারিট। এটা হচ্ছে বিশেষ করে ক্লাব ফুটবল বলতে, আসলে ক্লাব ফুটবলটা আমি রোনালদোকে দেখেই ক্লাব ফুটবল খেলা দেখা শুরু করছি আর কি। ঠিক আছে, বাট দল হিসেবে আমি জার্মানি সাপোর্টার। ঠিক আছে, তো যাই হোক, এখন এরপরে আসতেছে কি ঝিল্লিবিহীন। এখন দেখো এইটা আমি পড়াবো না, হ্যাঁ এটা আসলে আমরা আসলে বাঙালি, হ্যাঁ যাতে যত কষ্ট কম করে পারা যায়, হ্যাঁ যত কষ্ট কম করে পারা যায় তত কিন্তু আমাদের জন্য ভালো। তো আসলে প্রথমে আপাতত তোমার এটা মুখস্থ রাখার দরকার নাই, তুমি একবার বই থেকে পড়ে নিও। রাইবোজোম আছে, কোষীয় কঙ্কাল আছে, সেন্ট্রিওল, আচ্ছা লিখেই দিই তাহলে একটু দেখো। এখানে ঝিল্লিবিহীন আছে হচ্ছে রাইবোজোম, তারপর কোষীয় কঙ্কাল,
আর সেন্ট্রিওল, এই তিনটা একটু মনে রাখো। এখন কোষীয় কঙ্কালটা কি, এটা আমরা পরে যখন পড়ব তখন আমরা আলোচনা করব। আপাতত একটু জেনে রাখো যে কোষীয় কঙ্কাল নামে একটা অঙ্গাণু রয়েছে। তো কোশ্চেন কিন্তু কি আসে এখান থেকে, এমসিকিউতে কোশ্চেন আসে যে সাইটোপ্লাজমের ভিতরে নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বা নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়। তো তুমি যদি যে কোনো একটা, অর্থাৎ এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে আলটিমেটলি কিন্তু তুমি অবজেক্টিভে ভালো করে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসতেছে কি নিউক্লিয়াস। ঠিক আছে, এখন এই নিউক্লিয়াসে আমরা একটু ছবিতে একটু দেখে নিই। নিউক্লিয়াসের কিন্তু একটা দেখো, নিউক্লিয়াসটা তো গোল এবং এইটা একটা পর্দা দ্বারা কিন্তু আবৃত থাকে। এই পর্দাটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এই পর্দাটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, এই পর্দাটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এর ভিতরে তরল পদার্থ থাকে, এর ভিতরে তরল পদার্থ থাকে। এই তরল পদার্থটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে এই তরল পদার্থকে আমরা কি বলি, নিউক্লিওপ্লাজম বলি। ওকে, আর এর ভিতরে গোল মতো একটা অংশ আছে। এই গোল মতো একটা অংশকে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওলাস। এটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওলাস। আর এইখানে সুতার মতো কিছু অংশ থাকে, এই যে এরকম সুতার মতো কিছু অংশ থাকে। সুতার মতো এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, তাহলে একটি প্রকৃত যে নিউক্লিয়াস রয়েছে, প্রকৃত নিউক্লিয়াসের চারটা অংশ থাকে। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিওলাস। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা কোষকে যদি ভাঙি তাহলে আমরা কিন্তু এই অংশগুলো পাবো। দেখো প্রথমে কোথা থেকে শুরু হয়েছিল আর কোথায় যে শেষ হয়েছে। হ্যাঁ, জিনিসটা অনেক বড়, আমি যথেষ্ট সহজ করে দেওয়ার চেষ্টা করেছি, জানি না আমি কতদূর পেরেছি। তবে তোমরা যারা প্রথম থেকে ক্লাসটা করতেছো তারা অবশ্যই এটা ভালো করে পারবে। তো তোমরা যারা খাতায় অলরেডি লিখে ফেলছো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু কোশ্চেনটা করতে পারো। হ্যাঁ, আমাকে অবশ্যই একটু জানাবা। হ্যাঁ, সপ্তর্ষিও তোমাকেও দেখতে পাচ্ছি, সপ্তর্ষি আছে। আচ্ছা, কে বেটার? সবাই সবার জন্য কাছে বেটার। ঠিক আছে, সবাই সবার কাছে সবারটা বেটার। আমার কাছে যেমন রোনালদো বেটার, আরেকজনের কাছে মেসির বেটার, আরেকজনের কাছে নেইমার বেটার। এটা আসলে তর্ক করলে সারা রাত শেষ হয়ে যাবে, তারপরেও তর্ক শেষ হবে না। এটা ক্যাম্পাসে তোমরা যখন যাবা, ক্যাম্পাসে যে অনেক সময় পাবা, সারা রাত ধরে গল্প করবা না, তর্ক করবা আর কি। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, সাইটোপ্লাজমটা টোটালটা স্ক্রিনে দিব। আচ্ছা, ঠিক আছে। সাইটোপ্লাজমের টোটালটা স্ক্রিনে দিব, তাই তো? এই যে হ্যাঁ, অর্থী লিখতে পারছো কিনা একটু দেখো। শুভ মণ্ডল, এটা নেওয়া হয়ে গেলে আমাকে জানাও। ওকে, এখন আমরা তো প্রথমে জানলাম কি একটা কোষ কাকে বলে, তারপরে আমরা জানলাম কোষের ভেতরে আসলে কি কি থাকে। এখন আমরা জানবো কোষ আসলে কয় রকমের রয়েছে, আমরা এখন সেটা জানবো। এখন এইটাকে
ভাগ করা হয় কিন্তু অনেকভাবে, প্রায় 3 রকম মানে পদ্ধতিতে এটাকে ভাগ করা হয়। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে নিউক্লিয়াসের উপরে ভাগ করা হয়। মানে নিউক্লিয়াসটা কেমন তার উপরে ভাগ করা হয়। এখন নিউক্লিয়াসের উপরে নিউক্লিয়াসের উপরে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। নিউক্লিয়াসের উপরে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত কোষ, আরেকটা হচ্ছে আদি কোষ। আমরা নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে কোষকে আমরা কয়টা ভাগে ভাগ করতেছি? দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে আদি কোষ। এখন প্রকৃত কোষ কাকে বলবো আমরা? প্রকৃত কোষ হচ্ছে জাস্ট এটাই, ঠিক আছে? এটাই হচ্ছে কি প্রকৃত কোষ। ওকে, অর্থাৎ যে কোষের একটি নিউক্লিওলাস থাকবে, মানে যে নিউক্লিয়াসের, মানে প্রকৃত কোষ হচ্ছে যে এমন একটা কোষ তার যে নিউক্লিয়াস রয়েছে তার ভিতরে একটি নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে আর নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। তাহলে আদি কোষটা কি জিনিস? তাহলে আদি কোষটা হচ্ছে যে এই যে নিউক্লিওলাস, একটু খেয়াল করো, এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস থাকবে না, নিউক্লিওপ্লাজম থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। তাহলে শুধু থাকবে কি ক্রোমাটিন তন্তুর মতো একটা অংশ। আর এই যে ক্রোমাটিন তন্তুর মতো একটা অংশ থাকবে, জাস্ট এটাকেই আমরা বলবো হচ্ছে নিউক্লিওয়েড। তখন এটাকে আর নিউক্লিয়াস বলবো না, তখন এটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওয়েড। ঠিক আছে? অর্থাৎ যেখানে দেখো নিউক্লিয়াসের তো কি থাকার কথা? 4টা জিনিস থাকার কথা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু আর নিউক্লিয়ার মেমব্রেন। এই 4টাই তো থাকার কথা। কিন্তু কথা দেখা যাচ্ছে কি যে কিছু কিছু কোষে নিউক্লিওলাস থাকতেছে না, নিউক্লিওপ্লাজম থাকতেছে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকতেছে না, শুধু কি রয়েছে? ক্রোমাটিন তন্তু। ঠিক আছে? তো এই ক্রোমাটিন তন্তুর মতো অংশটাকে আমরা বলবো হচ্ছে, ওই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওয়েড। এখন এইখান থেকে আমি এতক্ষণ ধরে যা পড়াইলাম, এইখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখো। এই কোশ্চেনটা আসার, তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের আসার সম্ভাবনা হচ্ছে, মানে হাফ ইয়ারলি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 90%। তুমি শিওর থাকো এই কোশ্চেনটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে। আর এসএসসি পরীক্ষায় অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, নো ডাউট। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা আমাদের বইতে খুবই ভালো করে দেওয়া আছে, আমরা এটা বই থেকে পড়ব। ঠিক আছে? এটা আমরা বই থেকে পড়ব, একটু দেখো। এখন দেখো, তাহলে প্রথমে কি দাঁড়াচ্ছে? নিউক্লিয়াস। ঠিক আছে? নিউক্লিয়াস আদি কোষে কি দেখো, এখানে লেখা রয়েছে নিউক্লিয়াস কি? অগঠিত। এটা হচ্ছে অগঠিত। দেখো ঠিক যা যা বলেছি, নিউক্লিয়ার আবরণী ঝিল্লি, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস থাকে না। এবং এই যে ডিএনএর যে অঞ্চলটা, সেই ডিএনএ অঞ্চলটাকে আমরা কি অঞ্চল বলেছি? নিউক্লিওয়েড অঞ্চল বলেছি। আর এইখানে দেখো যে ঠিক নিউক্লিয়াসটা কেমন? সুগঠিত। ঠিক আছে? এখানে ঝিল্লি, আবরণী ঝিল্লি থাকবে, ক্রোমোজোম থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে এবং নিউক্লিওলাসও অবস্থান করবে। ঠিক আছে? এটা আমাদের জন্য এই অবজেক্টিভ, মানে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো ডিএনএ। দেখো আদি কোষের ডিএনএটা কেমন? বৃত্তাকার। এটা একটু আমাদের জানতে হবে। আদি কোষের ডিএনএটা কেমন? বৃত্তাকার।
আর প্রকৃত কোষের ডিএনএটা সূত্রাকার। এই ব্যাপারটা আমরা আলটিমেটলি পরবর্তীতে জানবো, বাট তোমরা যেহেতু ক্লাস 10-এ পড়ে আসছো সেই জন্য আমি তোমাদের এটা বললাম। হ্যাঁ, এবার আসো আবরণী বেষ্টিত অঙ্গাণু। ঠিক আছে, যে আদি কোষে কোনো আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না। ঠিক আছে, আর এইখানে তোমার প্রকৃত কোষে আবরণী যে ঝিল্লিযুক্ত যে মানে তোমার অঙ্গাণু, সেই ঝিল্লিযুক্ত অঙ্গাণু থাকে। ঠিক আছে, এখন তাহলে ঝিল্লিযুক্ত যেহেতু অঙ্গাণু থাকে না আদি কোষে, তাহলে কি থাকে? সেটা হচ্ছে যে শুধুমাত্র এখানে থাকবে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম ছাড়া কিন্তু এখানে কিছুই থাকবে না। অর্থাৎ আদি কোষে নিউক্লিয়াস ছাড়া অন্য যে অঙ্গাণুটা থাকবে সেটা হচ্ছে শুধু এবং শুধুমাত্র কি? রাইবোজোম। আর প্রকৃত কোষে তো আমরা একটু আগে দেখে আসলাম প্রকৃত কোষে কি কি থাকবে, সবই থাকবে। এখন আসো রাইবোজোমটা আসলে কি জিনিস, মানে রাইবোজোমটা এখানে প্রকারভেদ। ঠিক আছে, রাইবোজোম এখানে মানে আদি কোষের রাইবোজোম হচ্ছে 70S, আর এইখানে এটা হচ্ছে কত S? 80S। ঠিক আছে, এখন এই 70S আর 80Sটা মানে কি? মানেটা হচ্ছে একটি সাইটোপ্লাজমের, একটা কোষের সাইটোপ্লাজম নিলাম, নিয়ে সেটা একটা মেশিন আছে, মেশিনটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এই মেশিনে যদি তুমি ঘোরাও কত সময় ধরে, তাহলে যদি 70% রাইবোজোম যদি অধক্ষিপ্ত হয় তখন আমরা তাকে বলি 70S রাইবোজোম। যদি 80% রাইবোজোম যদি অধক্ষিপ্ত হয় তখন আমরা তাকে বলি 80% বা 80S রাইবোজোম। ওকে, এরপর আসো, একটু আগেই কিন্তু আমরা পড়ে আসছি যে সাইটোকঙ্কাল। সাইটোকঙ্কাল বা কোষীয় কঙ্কাল, সাইটো মানে কোষ। ঠিক আছে, একটু আগে আমরা পড়ে আসছি। তো আদি কোষে কি দেখো অন্য কোনো অঙ্গাণু কি থাকে? আমি একটু আগেই পড়ে আসছি যে আদি কোষে রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকবে না। তাহলে সেখানে তোমার সাইটোকঙ্কাল কিভাবে থাকে বা সাইটোস্কেলিটন, এখানে তুমি কোষীয় কঙ্কাল লিখতে পারো। স্কেলিটন মানে হচ্ছে কঙ্কাল, সাইটো মানে হচ্ছে কোষ। তো সাইটোস্কেলিটনের পাশে তুমি এখানে একটু ছোটখাটো করে লিখে নিতে পারো কোষীয় কঙ্কাল। তোমার যদি মনে না থাকে, হ্যাঁ, তাহলে এটা এখানে একটু পাশে একটু লিখে নাও, কোষীয় কঙ্কাল, এটা একটু লিখে নিতে পারো। হ্যাঁ, এটা লিখে নিতে পারো যে সাইটোস্কেলিটন। তাহলে দেখো আদি কোষে সাইটোস্কেলিটন থাকে না, আর প্রকৃত কোষে সাইটোস্কেলিটন থাকে। এটা আমরা তো একটু আগে দেখেই আসলাম। সো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কথা না। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি 5টা পড়ে আসছি, এরপরে 3টা আমরা স্কিপ করব। কেন স্কিপ করব? এইটা হচ্ছে তুমি যদি এখন মুখস্থ করতে চাও তুমি মুখস্থ করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো এখন এগুলো তুমি মুখস্থ করতে পারো, বাট আমি চাই যে তোমরা বায়োলজির যা আছে মোটামুটি একটু যাতে বুঝে যেতে পারো। সো এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের লাস্টের দিকের টপিক। সো আমি চাচ্ছি যখন আমি লাস্টে যখন পড়বো তখন লাস্টে একটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার এই 3টা তোমাদের পড়াই দিব আশা করা যায়। হ্যাঁ, তখন কোনো সমস্যা হবে না। আপাতত তুমি 9 নাম্বারটা একটু দেখো। 9 নম্বর আছে কোষ বিভাজন। আদি কোষে কোন কোষ বিভাজন হয়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। তোমরা সবাই 9-10-এ পড়ে আসছো কোষ বিভাজন 3 প্রকার, একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। সো এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে আদি কোষে, আর প্রকৃত কোষে হয় মাইটোসিস এবং মায়োসিস প্রক্রিয়ায়। তারপর আসো শ্বসন। ঠিক আছে, শ্বসনটা কি দেখো, এখানে কি শ্বসন ঘটে আদি কোষে? অবাধ শ্বসন। আমরা জানি শ্বসন হচ্ছে তোমার 2 প্রকার, একটা হচ্ছে অবাধ শ্বসন, আরেকটা হচ্ছে কি সবাধ শ্বসন। হ্যাঁ, তো অবাধ শ্বসনটা ঘটবে হচ্ছে আদি কোষে, আর সবাধ শ্বসনটা ঘটবে কোথায়? প্রকৃত কোষে। ঠিক আছে, আর ট্রান্সলেশন এটা হচ্ছে লাস্টের দিকের টপিক। সো আমি এখন চাচ্ছি না তোমরা এটা মুখস্থ করে ফেলো। তো তোমরা এখানে দেখো একদম কম হয় নাই, কিন্তু আমরা কয়টা পড়লাম অলরেডি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা তোমরা আলটিমেটলি যদি মুখস্থ করো, পার্থক্য সচরাচর 2 মার্কের জন্য আসে। 7টার ভিতরে তুমি যদি 5টা লিখতে পারো তাহলে তুমি 2-2 পাবা। ঠিক আছে, সো তোমরা
যারা আছো তারা মানে এই পাঠ্যকে যতটুকু আমি পড়িয়েছি, এই যে 7টা টপিক আমি পড়িয়েছি, এই 7টা টপিকে তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করতেছি। আর যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো যে না স্যার আমরা বুঝতে পেরেছি। ওকে, দীপ্ত বিশ্বাস বলেছে যে ক্লিয়ার। আচ্ছা, এই যে দেবপ্রিয় কুন্ডু, তুমি এই ডিকে ডিকে নামটা একটু চেঞ্জ করে রাখো তো, দেখতে পড়তেই তো কেমন জানি লাগতেছে ডিকে ডিকে। এখন কলেজে উঠে গেছো, অবশ্যই একটা স্মার্টনেস থাকা দরকার, ঠিক আছে দেবপ্রিয়? ওকে, তো তাহলে আমরা এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আসো আমরা দেখো এইখানে এইটা আরেকটা আমরা জিনিস পড়ি যে শারীরবৃত্তীয় কাজের উপর, এটা আসলে পরীক্ষায় আসে না ওইভাবে, ঠিক আছে, জাস্ট তোমাদের জানার জন্য আমি এটা জাস্ট বলতেছি। শারীরবৃত্তীয় কাজের উপর আমরা কোষকে কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে জনন কোষ, ঠিক আছে। একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। ওকে, এখন এই যে দেহকোষ আর জনন কোষ আসলে কি জিনিস দেখো, আমি জাস্ট তোমাদের মানব দেহ থেকে জাস্ট জিনিসটা একটু বুঝাই, ঠিক আছে। তোমরা ব্যাপারটা একটু পরে একটু জানো, ঠিক আছে, পরে একটু তোমরা ভালো করে বুঝতে পারবা। একটু খেয়াল করো, আমাদের মানব দেহ, জাস্ট মানুষের কথাটা একটু চিন্তা করো, মানুষ। তাহলে দেখো মানুষের আমরা যখন ভাগ করি, বিভিন্ন অঞ্চল ভাগ করি, তখন কিভাবে ভাগ করি? বিভিন্ন অঙ্গে ভাগ করি, তাই না? বিভিন্ন অঙ্গ মানে কি? যেমন হচ্ছে মস্তিষ্ক, তারপরে হাত, পা, বুক, পেট, তাই না? তাহলে এই যে বিভিন্ন অঙ্গে আমরা ভাগ করি। আবার একটু খেয়াল করো অঙ্গতন্ত্রটা কি জিনিস একটু খেয়াল করো, যে যেমন হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ হৃৎপিণ্ডের ভিতরে দিয়ে কি যাচ্ছে? রক্ত যাচ্ছে। আর এই রক্ত কি দিয়ে পরিবাহিত হচ্ছে? ধমনী শিরা, যেটাকে আমরা একসাথে বলতেছি রক্তবাহিকা। তাহলে এই 3টা জিনিসকে একসাথে আমরা কি বলতেছি বলতো? রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ এটা একটা কি? অঙ্গতন্ত্র। বা মনে করো শ্বসন তন্ত্র, অর্থাৎ ফুসফুস, ট্রাকিয়া, তারপর আছে কি ব্রঙ্কাস, এদিকে আমাদের নাসিকা, এই সব কিছু নিয়ে আলটিমেটলি কি আসতেছে? আমাদের শ্বসনতন্ত্র, ঠিক আছে। তো ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এই যে অঙ্গ আর অঙ্গতন্ত্র যে কোষ দ্বারা গঠিত, সেই কোষটাকে আমরা বলবো হচ্ছে দেহকোষ। সেই কোষটাকে আমরা কি বলবো? দেহকোষ, ঠিক আছে। তাহলে এই কোষটাকে আমরা বলবো হচ্ছে দেহকোষ, অর্থাৎ আমাদের যতগুলো অঙ্গ আছে এবং অঙ্গতন্ত্র আছে, এই অঙ্গ আর অঙ্গতন্ত্র যে কোষ দ্বারা গঠিত, সেই কোষটাকে আমরা কি বলতেছি? দেহকোষ। ওকে, এইবার আসো সূক্ষ্ম একটা হিসাব। এখন আসো
এই যে একটা অঙ্গতন্ত্র আমরা একটু আগেই পড়লাম, তাহলে এই যে অঙ্গতন্ত্রের ভিতরে একটা অঙ্গ আছে, কি আছে? জননাঙ্গ আছে, তাই না? জননাঙ্গ। এখন এই জননাঙ্গের ভিতরে কিছু, তাহলে কি জননাঙ্গ ভিতরে কিছু কি আছে? দেহকোষ আছে। ওকে, ভালো করে খেয়াল করো জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে। এই যে জননাঙ্গের ভিতরে কিছু দেহকোষ আছে যারা কি করে? মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়, এটা এই কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি যদি অবশ্যই এবং অবশ্যই জনন কোষ নিয়ে যদি আলোচনা করতে চাও তাহলে মায়োসিস কোষ বিভাজনের কথা বলতে হবে, বলতে হবে, বলতে হবে, না হলে আলটিমেটলি তোমার মার্কস তুমি পাবা না। ঠিক আছে, তাহলে যখন একটা জননাঙ্গের যে দেহকোষ মায়োসিস প্রক্রিয়ায় যখন বিভাজিত হয়, বিভাজিত হয়ে যে কোষ উৎপন্ন করে, আবার যে অপত্য কোষ তৈরি করে, এই কোষটাকে আমরা বলবো হচ্ছে জনন কোষ। এই কোষটাকে আমরা বলবো হচ্ছে জনন কোষ। একটু ঘোরানো দেখেন, ঠান্ডা লাগতেছে। তাহলে একটু খেয়াল করো সবাই, জনন কোষটা আমরা কাকে বলতেছি? দেখো, তাহলে জনন কোষ সৃষ্টি হচ্ছে কিন্তু কোথা থেকে? দেহকোষ থেকে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে জনন কোষ সৃষ্টি হচ্ছে কোথা থেকে? দেহকোষ থেকে। সব দেহকোষ থেকে কি জনন কোষ তৈরি হবে? না, সেটা স্পেসিফিক জনন অঙ্গ থেকে আলটিমেটলি কি হবে? তৈরি হবে। তাহলে জনন অঙ্গের ভিতরে কিছু দেহকোষ আছে যারা মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে অপত্য কোষ তৈরি করে, তাদেরকে আমরা কি বলবো? জনন কোষ। এখন আসো, জনন কোষ কি কি জনন কোষ রয়েছে? দুই রকমের জনন কোষ রয়েছে পৃথিবীতে। দুই রকমের জনন কোষ রয়েছে, একটা হচ্ছে শুক্রাণু, আরেকটা হচ্ছে ডিম্বাণু। এই যে শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে পৃথিবীতে টোটাল দুই প্রকারের জনন কোষ। এ বাদে পৃথিবীতে আর যত কোষ আছে সবই কি কোষ বলো তো? দেহকোষ। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা জনন কোষ আর দেহকোষের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, এটা একটু আমাকে একটু কমেন্ট করে একটু আমাকে জানাও। ওকে, তাহলে দেহকোষ আর জনন কোষ আমরা বুঝতে পেরেছি। তো আরেকটা আছে কি, যে একটা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। এটা আসলে তোমরা একবার রিডিং দিলেই তোমরা এখান থেকে পারবা, এখান থেকে আসলে তেমন কোনো নাই। এগুলো হচ্ছে অবজেক্টিভের জন্য। আমরা যখন অবজেক্টিভের জন্য মেডিকেলের জন্য যখন ক্লাস নিব, ঠিক আছে, তখন তোমরা ওই ক্লাসটা করবা, তখন আশা করি তোমাদের অবজেক্টিভের ক্লাসটা একই সাথে হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি অবজেক্টিভের ক্লাসও যদি একসাথে পড়াইতে যাই তাহলে কিন্তু আলটিমেটলি অনেক লেন্দি ক্লাস হয়ে যাবে, তো যার কারণে আসলে আমি সেটা চাচ্ছি না। হ্যাঁ, এখন আমাদের পড়তে হবে হচ্ছে কোষ প্রাচীর। দেখো, কোষ প্রাচীর আলটিমেটলি দেখো এখান থেকে আসলে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক, ঠিক আছে, চোখ বন্ধ করে আসলে বলা যায় যে কোষ ঝিল্লির গঠন আসবে। হ্যাঁ, চোখ বন্ধ করে বলা যায় কোষ ঝিল্লির গঠন। স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলটা আসে। ঠিক আছে, কিন্তু যদি কপাল খারাপ থাকে বা স্যার বা ম্যাডাম যদি মনে করে যে না আসলে আমি কোশ্চেন একটু কঠিন করতে চাই, তাহলে কিন্তু এই যে কোষ প্রাচীরের গঠন কিন্তু দিয়ে দিতে পারে। আর এইটা কিন্তু একটু জটিল। হ্যাঁ, মানে আমি নিজেও আসলে আমি যখন একাডেমিকে ছিলাম তখন আমার কনসেপশনটা অত ভালো ক্লিয়ার ছিল না, তো এটা আসলে তোমাদের জন্য একটু কঠিনই লাগবে। তো আমি চেষ্টা করব যাতে তোমাদের জিনিসটা যাতে একটু সহজে বুঝাই দেওয়া যায়। হ্যাঁ, এবং এটা আছে একটু তোমাদের অন্যান্য টপিকটা তুমি যে কনসেন্ট্রেশন, যে মনোযোগ সহকারে তুমি মানে শোনো বা দেখো, এই কোষ প্রাচীরটা পড়তে গেলে তোমাকে আরও একটু ভালো, মানে ওর থেকে আরেকটু বেশি মনোযোগ দিয়ে তোমাকে দেখতে হবে, না হলে তুমি কোষ প্রাচীরের টপিকটা বা মানে তোমার মেইন যে জিনিসটা এটা আসলে তুমি বুঝতে পারবে না।
ঠিক আছে? তো আলটিমেটলি আমি শুরু করতে যাচ্ছি। তোমাদের এই পর্যন্ত যে আমরা বেসিক ক্লাসটা করেছি, এই বেসিক ক্লাসে তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। আমরা এখনই মূল টপিকের ভেতরে চলে যাব। ওকে, বাঁধন কুমার ক্লিয়ার। অর্থই বলেছে জনন কোষ আর জননাঙ্গ কি আলাদা নাকি এক? হ্যাঁ, অবশ্যই আলাদা। জননাঙ্গ একটা অঙ্গ, এই জননাঙ্গ যে কোষ দ্বারা গঠিত সেই কোষটা হচ্ছে দেহকোষ। আর এই দেহকোষ যখন মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, বিভাজিত হয়ে যখন যে অপত্য কোষ সৃষ্টি করে, সেই অপত্য কোষটাকে আমরা বলবো হচ্ছে জনন কোষ। ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আমরা পড়ব হচ্ছে কোষ প্রাচীর। ওকে, আমরা এখন পড়ব হচ্ছে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর আমরা যদি পড়তে চাই তাহলে দেখো, তোমরা মাইটোসিস কোষ বিভাজন অবশ্যই 9-10-এ পড়েছ। তো একটু খেয়াল করো, মনে করো মাইটোসিস কোষ বিভাজনে যখন টেলোফেজ হয়েছিল, টেলোফেজ পর্যায়ে কি হয়েছিল বলো তো? কোষের ভিতর, এটা হচ্ছে কোষ, কোষের উপরে হচ্ছে একটা নিউক্লিয়াস ছিল আর নিচে হচ্ছে একটা নিউক্লিয়াস ছিল, তাই না? আর এটা হচ্ছে কি নিউক্লিওলাস, আর এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, তাই না? এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই পর্যায়টা দেখো তোমাদের মনে আছে কিনা, এটা হচ্ছে টেলোফেজ। তো একটু খেয়াল করো সবাই, টেলোফেজ পর্যায়ে শেষের দিকে, একটু সবাই একটু লিখে নাও, এটা তোমাদের বইতে আসলে অনেক হিজিবিজি করে লেখা। হ্যাঁ, এটা আসলে বইয়ের সাথে যদি তুমি তাল মিলায়ে যদি আলটিমেটলি লিখতে চাও তাহলে তোমার লেখাটা ওইভাবে ভালো হবে না, বা তুমি ওইভাবে বুঝতেও পারবা না, অনেক বাজেভাবে লেখা আছে। আমি উইথ ডিউ রেসপেক্ট। মমতা হেনা বলছে যে কোনো নোট আছে কিনা। না, কোনো নোট নাই আসলে। তুমি ক্লাসগুলো করো প্রত্যেকদিন, তাহলে তুমি আলটিমেটলি তুমি নিজেই নোট করতে পারবা আশা করা যায়। হ্যাঁ, তো দেখো টেলোফেজ পর্যায়ে, হ্যাঁ, মাইটোসিস কোষ বিভাজনের যখন টেলোফেজ পর্যায় হবে, ওই পর্যায়ের শেষের দিকে, টেলোফেজ পর্যায়ের শেষের দিকে গলজি বস্তু থেকে, একটু লিখে নাও সবাই, এটা কিন্তু বইতে অত ভালোভাবে নাই। হ্যাঁ, গলজি বস্তু থেকে আসে হচ্ছে ভেসিকল, মানে অবশ্যই আছে, বইয়ের বাইরে তো আর কিছু না, মানে সাজায় গোছায় লেখা নাই। হ্যাঁ, এটা তুমি অনেক ভিতরের জিনিস, এই জিনিসগুলো রয়েছে, তো আমি চেষ্টা করতেছি সাজায় গোছায় যাতে বলা যায়। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসতেছে হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। ওকে,
তাহলে একটু খেয়াল করো, টেলোফেজ পর্যায়ের শেষের দিকে গলজি বস্তু থেকে আসবে হচ্ছে ভেসিকল, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবে ফ্রাগমোপ্লাস্ট। এখন দেখো মাইটোসিস কোষ বিভাজন যখন পড়েছিলাম আমরা, তখন দেখো এই মাঝখানের এই অংশটাকে আমরা কি বলেছিলাম? মাঝখানের এই অংশটাকে আমরা বলেছিলাম কিন্তু বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে এসে কিন্তু কি হবে বলো তো? জমা হবে। মনে করে এই যে জমা হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে মাঝখানে এসে জমা হলো। এখন একটু খেয়াল করো, এই যে ভেসিকল আর ফ্রাগমোপ্লাস্ট যে জমা হয়েছে, এগুলো হচ্ছে পেকটিক অ্যাসিড দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? পেকটিক অ্যাসিড দ্বারা তৈরি। হ্যাঁ, এখন এই যে পেকটিক মানে তোমার এই যে মাঝখানের এই যে অংশটা, অর্থাৎ ভেসিকল আর ফ্রাগমোপ্লাস্ট, এর উপরে জমা হবে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম জমা হবে এরকম। যখন ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম যখন জমা হবে, মনে করে যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এসে বড় হয়ে গেছে, মনে করো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এসে জমা হলো। তাহলে দেখো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এসে জমা হচ্ছে। এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এসে যখন জমা হচ্ছে, তখন এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটিক অ্যাসিডের সাথে যখন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি তৈরি করতেছে? যুক্ত হয়ে তৈরি করতেছে ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট। ঠিক আছে, তাহলে কি কি তৈরি করতেছে? একটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট তৈরি করতেছে, আর একটা ম্যাগনেসিয়াম পেকটেট তৈরি করতেছে। এই ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট এই দুইটা একত্রিত হয়ে যে অংশ গঠন করতেছে, যাকে আমরা বলতেছি হচ্ছে পেকটিন। ঠিক আছে, আর এই পেকটিন যখন তৈরি হচ্ছে তখন এটা একটু শক্ত হচ্ছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে মধ্যপর্দা। বোঝা গেছে? এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে মধ্যপর্দা। তাহলে জিনিসটা আবার প্রথম থেকে একটু বলি। হ্যাঁ, একটু খেয়াল করে সবাই দেখো, কোন পর্যায়ে? মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ের শেষের দিকে এই যে বিষুবীয় অঞ্চল, এই বিষুবীয় অঞ্চলে গলজি বস্তু থেকে ভেসিকল আসতেছে, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্রাগমোপ্লাস্ট এসে জমা হচ্ছে। জমা হলে এই যে ভেসিকল বলো আর ফ্রাগমোপ্লাস্ট বলো, এরা হচ্ছে পেকটিক অ্যাসিড দ্বারা তৈরি। সাইটোপ্লাজমে অনেক খনিজ পদার্থ থাকে, তার ভিতরে দুইটা হচ্ছে কি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। এই ক্যালসিয়াম পেকটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম পেকটেট তৈরি করতেছে, আর ম্যাগনেসিয়াম পেকটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কি তৈরি করতেছে? ম্যাগনেসিয়াম পেকটেট তৈরি করতেছে। এই দুইটাকে আমরা একত্রে বলবো হচ্ছে পেকটিন। ওকে, যখন পেকটিন তৈরি হয়ে যাবে তখন এই স্তরটাকে আমরা বলবো হচ্ছে মধ্যপর্দা। তাহলে এইটুকুতে কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমাকে একটু কোশ্চেনটা একটু বলো এইটুকুতে। হ্যাঁ দেখো দেবপ্রিয়, অনেক স্যারের অনেক কিছু থাকে, সব যদি তুমি মাথায় নিতে চাও, তুমি তো পরীক্ষার হলে সব লিখে আসতে পারবা না। ঠিক আছে, সো যে কোনো একটা স্যারের বই অবশ্যই ফলো করবা। এই মধ্যপর্দা পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলো।
মধ্যপর্দা নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে? ওকে, মোটামুটি সবাই বুঝতে পারছে। এখন একটু খেয়াল করে সবাই, এই যে মধ্যপর্দা, এই মধ্যপর্দার উপরে তিনটা জিনিস এসে জমা হবে। একটা হচ্ছে সেলুলোজ, দুই নম্বরে আসতেছে হেমিসেলুলোজ, আরেকটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, তাহলে দেখো মধ্যপর্দার উপরে কি কি জমা হচ্ছে? সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। যখন সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন যখন জমা হবে তখন আরেকটা স্তর তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে স্তরটা, অর্থাৎ যেটা কি বলে টিয়া কালারের যে স্তরটা, এই টিয়া কালারের এই স্তরটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাথমিক স্তর। তাহলে এই স্তরটাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক স্তর। প্রাথমিক স্তর কি কি দ্বারা গঠিত? এই তিনটা জিনিস দ্বারা গঠিত। ওকে, তাহলে দেখো প্রাথমিক স্তর কি কি দ্বারা গঠিত হচ্ছে? সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। এরপরে প্রাথমিক স্তরের উপরে আরো দুইটা জিনিস জমা হবে, সেটা হচ্ছে লিগনিন আর সুবেরিন। লিগনিন আর সুবেরিন, এই লিগনিন আর সুবেরিন জমা হলো, এই যে প্রাথমিক স্তরের উপরে লিগনিন আর সুবেরিন মনে করে জমা হলো। এই যে তাহলে লিগনিন আর সুবেরিন যখন জমা হলো তখন যে স্তরটা তৈরি হলো সেই স্তরটাকে বলা হচ্ছে কি বলতো? সেকেন্ডারি স্তর। তখন এই স্তরটাকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি স্তর। ঠিক আছে, তখন এটাকে আমরা কি স্তর বলতেছি? সেকেন্ডারি স্তর। তাহলে এই হচ্ছে আমাদের কোষ প্রাচীর। ওকে, না আর জমা করার দরকার নেই, মোটামুটি জমা হয়ে গেছে। তাহলে একটু খেয়াল করো সবাই। তাহলে দেখো মধ্যপর্দা, মধ্যপর্দার উপরে কি কি জমা হচ্ছে? মধ্যপর্দার উপরে প্রথমে জমা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। এই তিনটা জমা হয়ে কি তৈরি করতেছে? প্রাথমিক স্তর। আর প্রাথমিক স্তরের উপরে জমা হচ্ছে লিগনিন, সুবেরিন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো? সেকেন্ডারি স্তর। ওকে, এখন কি বলা হচ্ছে, কিছু কিছু জায়গায় প্রাথমিক স্তর আর সেকেন্ডারি স্তর
তোমার কি হচ্ছে, থাকে না। ঠিক আছে, কিছু কিছু জায়গায় প্রাথমিক স্তর আর সেকেন্ডারি স্তর থাকতেছে না। তো যে জায়গায় প্রাথমিক স্তর আর সেকেন্ডারি স্তরটা থাকতেছে না, এই দেখো কিছু কিছু জায়গায় প্রাথমিক স্তর আর সেকেন্ডারি স্তরটা থাকে না, শুধুমাত্র মধ্যপর্দা থাকে। এই যে তাহলে এটা কি একটা কূপের মতো লাগতেছে না, কূপ, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে পিট। ইংরেজিতে বলা হয় পিট, বাংলায় বলা হয় কূপ। আর এই দুইটা, একটা কোষে যদি পিট থাকে বা কূপ থাকে, ঠিক তার বিপরীতেও কি থাকে বলতো, আরেকটা পিট বা কূপ থাকে। তাহলে জোর জোর করে থাকে, সেই জন্য এটাকে জোর জোর করে থাকে বলে এটাকে বলা হয় পিট পেয়ার। এটাকে বলা হয় পিট পেয়ার বা কূপ জোড়। পিট পেয়ার বা কূপ জোড় বলা হয়। ঠিক আছে, আচ্ছা। আবার কিছু কিছু জায়গায় এই পুরোটাই থাকে না, অর্থাৎ প্রাথমিক স্তর, সেকেন্ডারি স্তর বা মধ্যপর্দা কোনোটাই থাকে না। তখন এই যে ছিদ্রটা তৈরি হয়েছে, এই ছিদ্রটাকে বলা হয় প্লাজমাডেজমাটা। প্লাজমাডেজমাটা। এই প্লাজমাডেজমাটা দিয়েই কিন্তু একটা কোষ থেকে আরেকটা কোষে পদার্থগুলো কি করে, যাতায়াত করে। ওকে, আরেকটা জিনিস দেখো, এই যে পিট পেয়ারটা বলা হচ্ছে, এইখানে এই যে মেমব্রেনটা, মধ্যপর্দাটাকে বলা হয় তখন হচ্ছে পিট মেমব্রেন। জাস্ট এই অংশটুকুর মধ্যপর্দা, এই যে গর্তের অংশটুকুকে বলা হয় পিট মেমব্রেন। বোঝা গেছে? তাহলে এটাকে আমরা কি বলতেছি, পিট মেমব্রেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কোষ প্রাচীরের ভৌত গঠন। আমি একটা ছবির ভিতরে আনার চেষ্টা করতেছি, তোমরা স্ক্রিনশটটা দিয়ে রাখো। হ্যাঁ, একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এটা হচ্ছে একটি কোষ প্রাচীরের ভৌত গঠন। তাহলে এই যে ভৌত গঠনে, তোমার গঠনে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার আমার এখানে সমস্যা হচ্ছে। ও আচ্ছা, এখানে আর একটু ইয়ে করে রাখো, এখানেও সেলুলোজ আছে, সুবেরিন তো আছেই, সাথে সেলুলোজ আছে। এটা একটু লিখে রাখো, সেলুলোজ, এটা একটু লিখে রাখো, সেলুলোজ। কোষ প্রাচীরের ভৌত গঠনে কার কোনো কোশ্চেন? অর্থে আমি বুঝলাম না, তুমি আলাদা আলাদা করে এখবো মানে বুঝি নাই, আরেকবার যদি একটু বুঝাইতা। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে রাসায়নিক গঠনে। আশা করি এটা তোমরা স্ক্রিনশট দিয়ে ফেলছো। এখন আমরা যাব হচ্ছে রাসায়নিক গঠনে। কি হলো?
ভৌত গঠনে আমি যেটা বলছি বা যেটুকু লিখছি ওটুকু লিখলেই হবে, মানে রাসায়নিক গঠন লাগবে না। এখানে আমরা এখন পড়বো হচ্ছে সূক্ষ্ম গঠন। হ্যাঁ, সূক্ষ্ম গঠনটা আসলে সূক্ষ্ম না, হ্যাঁ এটা বেশ জটিল। সূক্ষ্ম গঠন কিন্তু সূক্ষ্ম না। একটু খেয়াল করো সূক্ষ্ম গঠন। তো সূক্ষ্ম গঠনে কি বলতেছে যে কোষ প্রাচীরের প্রধান যে উপাদান এই প্রধান উপাদানকে আমরা বলি হচ্ছে সেলুলোজ। ওকে, কোষ প্রাচীরের প্রধান যে উপাদান সেই উপাদানকে আমরা বলি হচ্ছে সেলুলোজ। না একটা ছবি আঁকালেই হবে? হ্যাঁ অবশ্যই বাঁধন, এটা ব্যাখ্যা করেই লিখতে হবে। আচ্ছা, এখন এই সেলুলোজটা কি জিনিস? এই সেলুলোজ হচ্ছে এক ধরনের গ্লুকোজ দ্বারা গঠিত। কোন গ্লুকোজ দ্বারা গঠিত? বিটা ডি গ্লুকোজ। এই যে বিটা ডি গ্লুকোজ যে আসলে কি জিনিস, এটা আমরা যখন কোষ রসায়ন পড়ব তখন আমরা আলোচনা করব। আপাতত শুধু একটু জেনে রাখো সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি। তো কেমন? মনে করো এই একটা গ্লুকোজ, এই একটা গ্লুকোজ, এই একটা গ্লুকোজ, এরকম অসংখ্য গ্লুকোজ নিয়ে যে পলিমার গঠন হয়, ঠিক আছে, সেইটাকে আমরা বলি হচ্ছে কি সেলুলোজ। আমি এইখানে একটু তোমাদের সময় নষ্ট করব, তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারতেছো কিনা এটা আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবা। হ্যাঁ, জাস্ট আমি তোমাদের কাছ থেকে 5টা মিনিট সময় নেব, 5টা মিনিট একটু আমাকে তোমরা এনশিওর করবা যে তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে দেখো সেলুলোজ হচ্ছে কি দ্বারা গঠিত? গ্লুকোজ দ্বারা গঠিত। কি গ্লুকোজ? বিটা ডি গ্লুকোজ। কতগুলো? অসংখ্য। তাহলে অসংখ্য বিটা ডি গ্লুকোজ একত্রিত হয়ে যে পলিমার গঠন করে সেই পলিমারটাকে আমরা বলতেছি কি সেলুলোজ। এই সেলুলোজের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ বুঝতে পারছি হলে আমাকে জাস্ট হ্যাঁ ওকে লিখে দাও। কারণ জিনিসটা আসলে আমি নিজেই মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাই আর কি। হ্যাঁ, এখানে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নাই, ঠিক আছে। আমি নিজেও মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে একটু ইয়া করে জানাও। ওকে, সেজুতি পাল বলেছে বুঝতে পেরেছে। আচ্ছা, এখন মনে করো এই যে সেলুলোজ, তাহলে সেলুলোজকে আমরা এস দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, সেলুলোজকে আমরা এস দ্বারা প্রকাশ করব। তো দেখো এইখানে কি বলতেছে যে 1000 থেকে এখানে বলতেছে দেখো 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে গঠিত হয় সেলুলোজ চেইন। অর্থাৎ ব্যাপারটা কি? তাহলে একটা সেলুলোজ, তাহলে এই যে একটা সেলুলোজ, এই একটা সেলুলোজ, এই একটা সেলুলোজ, এই একটা সেলুলোজ, তাহলে এরকম কতগুলো সেলুলোজ? 1000 থেকে 3000 সেলুলোজ। ঠিক আছে, 1000 থেকে 3000 সেলুলোজ একত্রিত হয়ে একটা কি তৈরি করে? সেলুলোজের একটা চেইন তৈরি করে। তাহলে এই যে চেইন তৈরি করলো, এটা লাল রঙের একটা যে চেইন তৈরি করলো, এই চেইনটাকে আমরা বলতেছি হচ্ছে সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইন নিয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন? তাহলে দেখো প্রথমে আমরা সেলুলোজটা পড়লাম, তারপরে আমরা কি পড়লাম? এইরকম সেলুলোজ কতগুলো একসাথে যুক্ত হচ্ছে? 1000 থেকে 3000। 1000 থেকে 3000 সেলুলোজ যখন একত্রিত হচ্ছে তখন একটা যে লম্বা চেইন তৈরি করতেছে সেটাকে আমরা কি বলতেছি? সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইন তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও।
ওকে, সবাই কমেন্ট করেছো। এই সেলুলোজ চেইনটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সেলুলোজ চেইনটা বুঝতে পেরেছো কিনা? ওকে, তাহলে সবাই কমেন্ট করতেছে সেলুলোজ চেইনটা আমরা বুঝতে পেরেছি। এইবার দেখো কি বলা হচ্ছে, এরকম কতগুলো সেলুলোজ চেইন? 100টি সেলুলোজ চেইন মিলিত হয়ে একটা মাইসেলি গঠন করে। তাহলে এটা খেয়াল করো, তাহলে এইটা তো সেলুলোজ চেইন, তাহলে এইরকম সেলুলোজ চেইন কতগুলো? এরকম কতগুলো? এরকম হচ্ছে 100টা। 100টা সেলুলোজ চেইন একত্রিত হয়ে একটা অংশ গঠন করবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মাইসেলি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মাইসেলি। ওকে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মাইসেলি। মাইসেলি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ সেলুলোজ চেইন, কতগুলো সেলুলোজ চেইন? 100টি সেলুলোজ চেইন একত্রিত হয়ে কি গঠন করবে? মাইসেলি গঠন করবে। এইটা তোমার ছবি আঁকায় দেওয়া লাগবে না তোমার পরীক্ষার খাতায়। তোমার পরীক্ষার খাতায় জাস্ট এটুকু লিখে আসলেই হবে। পরীক্ষার খাতায় এটুকু লিখে আসলেই হবে। আমি জাস্ট তুমি যাতে পরবর্তীতে যখন পড়বা তখন যাতে বুঝতে সুবিধা হয়। এই ছবি কিন্তু আমার নিজের বানানো, হ্যাঁ, এটা কিন্তু আসলে ছবি টবি না, এটা জাস্ট আমি যেভাবে মনে করো ছোটবেলায় মনে রাখার চেষ্টা করছি, আমি জাস্ট চেষ্টা করছি যে না তোমরাও যাতে এইভাবে মনে রাখতে পারো, নাথিং এলস। এখন এই মাইসেলি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ডিকে, ঠিক আছে। এবার আসো, তাহলে মাইসেলি গঠন করলো, আমাদের সেই জায়গাটা কোথায়? এই যে মাইসেলি। তাহলে দেখো এই মাইসেলিকে কিন্তু কি বলা হয়? এটা কিন্তু পরীক্ষার সময় খুবই আসে যে ক্ষুদ্রতম গাঠনিক একক। দেখো এখানে কিন্তু দুইটা অবজেক্টিভ আছে, একটা হচ্ছে উপাদান। তাহলে দেখো কোষ প্রাচীরের উপাদান কি বলতো? কোষ প্রাচীরের উপাদান হচ্ছে সেলুলোজ, এটা একটু মাথায় রাখবা। আর কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক এটা কি? এটা হচ্ছে মাইসেলি। এটা হচ্ছে কি? মাইসেলি। তাহলে মনে রাখবা কিন্তু, তাহলে কোষ প্রাচীরের উপাদান কি? সেলুলোজ। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক কি? সেটা হচ্ছে মাইসেলি। ওকে, গেল। এরপরে আসো, কতগুলো মাইসেলি? 20টা মাইসেলি মিলে তৈরি করতেছে কি? মাইক্রোফাইব্রিল। তাহলে ওটা খেয়াল করো, তাহলে এই যে মাইসেলি, তাহলে এরকম কতগুলো মাইসেলি? 20টা মাইসেলি। এরকম এরকম কতগুলো? 20টি। এরকম 20টা মাইসেলি মিলে গঠন করতেছে হচ্ছে মাইক্রোফাইব্রিল। মনে করো এটা দিলাম, এটা হচ্ছে মাইক্রোফাইব্রিল। ওকে, এইবার কতগুলো মাইক্রোফাইব্রিল? 250টা মাইক্রোফাইব্রিল। এরকম কতগুলো? 250টি মাইক্রোফাইব্রিল যুক্ত হয়ে কি গঠন করতেছে? ম্যাক্রোফাইব্রিল তৈরি করতেছে। ওকে, ম্যাক্রোফাইব্রিল তৈরি করতেছে। এখন আসো
এই অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল নিয়ে তোমার কি তৈরি করতেছে? তন্তু তৈরি করতেছে। এর কোনো সংখ্যা নাই, এখানে অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল নিয়ে গঠন করবে হচ্ছে ফাইবার বা তন্তু, যেটা দিয়ে কি তৈরি হবে? কোষ প্রাচীর তৈরি হবে। ঠিক আছে, যেটা দিয়ে কি তৈরি হচ্ছে? কোষ প্রাচীর তৈরি হচ্ছে। তাহলে একটু খেয়াল করো সবাই, আবার একটু প্রথম থেকে বলতেছি। দেখো, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। সেলুলোজ কি দ্বারা গঠিত? বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এই বিটা ডি গ্লুকোজগুলো, অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে কি তৈরি করতেছে? সেলুলোজ। এই সেলুলোজ 1000 থেকে 3000 যখন পরস্পর একত্রিত হচ্ছে বা একটার সাথে একটা যুক্ত হচ্ছে, তখন গঠন করতেছে হচ্ছে কি? সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইন যখন 100টার মতো একত্রিত হবে, তখন গঠন করবে হচ্ছে মাইসেলি। এইবার 20টা মাইসেলি একত্রিত হয়ে যে চেইন গঠন করবে, তাকে আমরা বলতেছি হচ্ছে মাইক্রোফাইব্রিল। এবার আসো, 250টা মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে তৈরি করবে কি? ম্যাক্রোফাইব্রিল। আর এই অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল একত্রিত হয়ে ফাইবার বা তন্তু গঠন করবে, যেটাকে আমরা পরবর্তীতে এরা কি গঠন করবে? কোষ প্রাচীর গঠন করবে। তাহলে এইটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা বাসায় যে কাজটা করবা সেটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ পড়ে ফেলবা। মিনিমাম এখানে কয়টা দেওয়া আছে? 7টা দেওয়া আছে। তোমরা 5টা কোষ প্রাচীরের কাজ পড়ে ফেলবা। এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। ঠিক আছে, বাসার কাজ হচ্ছে SW, কোষ প্রাচীরের কাজ লিখো। ওকে, এটা তোমাদের থাকবে হচ্ছে বাসার কাজ। তাহলে আজকে আমরা প্রথম থেকে কোষ প্রাচীর পর্যন্ত পড়লাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক পেজে, তোমরা ফেসবুক গ্রুপে তোমাদের কোশ্চেনগুলো তোমরা করতে পারো। আর তোমরা যদি কোনো নোট খাতা করে থাকো, ভালো ফ্রেশ করে তোমরা ফেসবুক গ্রুপে সেটা আপলোড করে করতে পারবা। আমি তোমাদের কোশ্চেন করার জন্য 2 মিনিট সময় দিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে এখন কোশ্চেনটা করতে পারো। আমি 2 মিনিট সময় দিচ্ছি। আর এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে সেটার অ্যান্সার দিব। ওকে, কেউ করতেছে না, তার মানে সবাই বুঝতে পারছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আজকে কি বার? রবিবার না সোমবার? রবিবার। তাহলে মঙ্গলবারে ঠিক 9টার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টেক কেয়ার।